হ্যালো এভরিওয়ান, আদিল স্যারস কোচিংয়ের 10 নম্বর সিরিপি ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের বিষয় সুপার 32 এমসিকিউ, যা কোহলবার্গ, পিয়াজে এবং ভাইগটস্কির তত্ত্ব থেকে বাছাই করা আছে। তোমাদের সুবিধার জন্য প্রতি ক্লাসের বিষয়ভিত্তিক এমসিকিউ আমি প্রত্যেকটা অধ্যায় শেষ হওয়ার পরে দিয়ে দেবো। আর যদি তোমরা চাও তবে সপ্তাহে যে কোনো একটা দিন কোশ্চেন এবং আনসারের সেট দেওয়া শুরু করব, তবে অবশ্যই সেটা কমেন্টে আমায় জানাতে হবে। তো চলো আর কথা না বাড়িয়ে আমি তোমাদের অনিক স্যার শুরু করছি আজকের ক্লাস। তাহলে দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, প্রথম প্রশ্নটা হচ্ছে নৈতিক বিকাশের কোনটি গুরুত্বপূর্ণ বিষয় নয়। তাহলে কোনটা বিষয় নয় বলেছে, কি কি অপশান আছে? প্রথম হচ্ছে জ্ঞানমূলক দ্বন্দ্ব, তারপর হচ্ছে জ্ঞানমূলক দ্বন্দ্বের সমাধান ঘটিয়ে সাম্যাবস্থা, 3 নম্বর হচ্ছে ভূমিকা গ্রহণে ক্ষমতা, আর 4 নম্বর হচ্ছে অনুশীলন। তাহলে নৈতিক বিকাশে কোনটা গুরুত্বপূর্ণ বিষয় নয় বলেছে। তাহলে যে 3টে বিষয় এখানে আমরা পেয়ে গেছি সেটা হচ্ছে জ্ঞানমূলক দ্বন্দ্ব, জ্ঞানমূলক দ্বন্দ্বের সমাধান ঘটিয়ে সাম্যাবস্থা এবং ভূমিকা গ্রহণের ক্ষমতা। এটা আমাদের নৈতিক বিকাশে এটা দরকার। আগে আছে জ্ঞানমূলক আমাদের বিকাশ থাকতে হবে। বিকাশ থাকলে কি হচ্ছে, আমাদের দ্বন্দ্ব হচ্ছে, এবং দ্বন্দ্ব থেকে কি হচ্ছে, আমাদের একটা সাম্যের চেষ্টা করতে হবে। জ্ঞানমূলক দ্বন্দ্বের একটা সাম্যাবস্থা এটা আসছে, এবং সেখান থেকে কি আছে, ভূমিকা গ্রহণের ক্ষমতা, এবং সেখান থেকে আমাদের নৈতিক বিকাশে আমরা আসছি। তাহলে এখানে বিষয় নয় বলেছে যেহেতু, তাহলে এখানে হচ্ছে অপশান ডি অনুশীলন, এটা বিষয় না, এটা গেল। 2 নম্বর প্রশ্ন কি বলেছে, কোহেলবার্গের নৈতিক বিকাশের বিভিন্ন স্তরের মধ্যে নিচের কোনটি প্রাসঙ্গিক নয়। আবার প্রাসঙ্গিক নয় বলেছে, তাহলে কোনগুলো প্রাসঙ্গিক সেগুলো একটু দেখে নিই। প্রথমে আছে শাস্তি ও বাধ্যতা প্রাসঙ্গিক, সমাজ প্রত্যাশিত আচরণ প্রাসঙ্গিক, সার্বজনীন নীতি প্রাসঙ্গিক। তাহলে প্রাসঙ্গিক নয় কি হচ্ছে, সেটা হচ্ছে অনুকরণ। তাহলে 2-এর আনসার হচ্ছে ডি। 1-এরটা ছিল ডি, 2-এরটাও হলো ডি। চলে যাচ্ছি 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নটা আছে, কোহেলবার্গের মতে নৈতিক বিকাশের পর্যায়কে একাধিক স্তরে ভাগ করা হয়। তাহলে আমি আগেই তোমাদের বলেছিলাম, একটা হচ্ছে পর্যায়, আর একটা হচ্ছে স্তর। ঠিক আছে, লেভেল আর স্টেজ। যারা আগের ক্লাসটা করেছো তারা খুব ভালো করে জিনিসটা বুঝে নিয়েছো, আর যারা আজকে প্রথম ক্লাসটা দেখছো তাদেরকে বলবো আগের ক্লাসগুলো প্লিজ একটু দেখে নিও। তাহলে পর্যায় আর স্তর, তাহলে কটা পর্যায় আছে আমাদের? পর্যায় আছে 3টে, আর স্তর আছে আমাদের টোটাল 6টা। তাহলে এখানে কি বলেছে, যে নৈতিক বিকাশের পর্যায়কে একাধিক স্তরে ভাগ করা হয়। তা হলো কী অপশান আছে দেখো, প্রাক প্রথাগত পর্যায়ে 2টো, ঠিক আছে, প্রথাগত পর্যায়ে 3টে নয়, উত্তর প্রথাগত পর্যায়ে 2টি নয়। তাহলে প্রথমটা হচ্ছে না। প্রাক প্রথাগত পর্যায়ে 3টে, এটা নয়। প্রথাগত পর্যায়ে 2টো, উত্তর প্রথাগত পর্যায়ে 3টি, এটাও নয়। প্রাক প্রথাগত পর্যায়ে 2টি স্তরে, ঠিক আছে, প্রথাগত উত্তর প্রথাগত পর্যায়কে 3টি স্তরে, তাহলে এটাও নয়। তাহলে কি আছে, প্রাক প্রথাগত পর্যায় এবং উত্তর প্রথাগত পর্যায় 2টি করে স্তরে বিভক্ত। তাহলে এটা হচ্ছে ঠিক আনসার। তাহলে 3-এর আনসার হচ্ছে আমাদের ডি। চলে যাচ্ছি নেক্সট পেজে কি আছে, নিচের যে বিকাশ অপেক্ষাকৃত বিলম্বে ঘটে, মানে পরে ঘটে, কি আছে? ভাষার বিকাশ আগে ঘটছে, দৈহিক বিকাশ আগে ঘটে, সামাজিক বিকাশও আগে ঘটে। তুলনামূলকভাবে এই 4টে অপশানের মধ্যে কিন্তু আমাদের নৈতিক বিকাশ যেটা আছে সেটা কিন্তু অনেক পরে ঘটে। মানে নৈতিক বিকাশ একদম ছোটোবেলা থেকে হয় না, একটা সময়ের পর হয়। তাহলে এখানে অপশান হচ্ছে রাইট, সেটা হচ্ছে ডি। চলে যাচ্ছি নেক্সট 5 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে পিয়াজের মতে প্রজ্ঞামূলক বিকাশের ধাপ কটা? ধাপ বা স্তর যাই হোক, কটা আছে সেটা হচ্ছে আমাদের 4টি। তাহলে এখানে অপশান আছে ডি রাইট, অপশান হচ্ছে ডি রাইট। তারপরে কি বলেছে 6 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে পিঁয়াজের প্রথম স্তর। তাহলে পিঁয়াজের যে 4টে স্তর আছে বা স্টেজ আছে, এই 4টে স্টেজের মধ্যে প্রথম যে স্তর সেটা কি ছিল? সেটা হচ্ছে, অপশানগুলো বলি তোমাদের, সেটা হচ্ছে সংবেদন চালকমূলক স্তর, যৌক্তিক সক্রিয়তা স্তর, পূর্ব সক্রিয়তা স্তর, নাকি মূর্ত সক্রিয়তা স্তর। আশা করি তোমরা সবাই পেরে গেছো, এটা হচ্ছে প্রথম স্তর, সেটা হচ্ছে সেন্সারি মোটর স্টেজ, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার। চলে যাচ্ছি 7 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে বয়স 7 থেকে 11 বছর, মানে 7 থেকে 11 এই টাইমটা, এটা কোন স্টেজের মধ্যে পড়ছে, মানে কোন স্টেজটা হবে এই 7 থেকে 11-র মধ্যে? সংবেদন চালকমূলক স্তর, পূর্ব সক্রিয়তা স্তর, মূর্ত সক্রিয়তা স্তর, যৌক্তিক সক্রিয়তা স্তর। তাহলে 7 থেকে 11-র মধ্যে হচ্ছে আমাদের, সেটা হচ্ছে মূর্ত সক্রিয়তা স্তর, অপশান সি ইজ দ্য রাইট আনসার। আমি প্রথম থেকে সবগুলো স্টেজের এজগুলো একবার বলে দিচ্ছি। প্রথমটা হচ্ছে 0 to 2, জন্ম থেকে 2 বছর। তারপরে হচ্ছে পূর্ব সক্রিয়তা স্তর, সেটা হচ্ছে 2 থেকে 7।
তারপরে হচ্ছে 7 থেকে 11, এবং লাস্টে যেটা আছে যৌক্তিক সক্রিয়তার স্তর, সেটা হচ্ছে 11 থেকে 15 বছর। তাহলে এখানে আমাদের বলেছে 7 থেকে 11, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার। চলে যাচ্ছি পরের প্রশ্নে, সেটা হচ্ছে যৌক্তিক সক্রিয়তার স্তর। তাহলে আগে তো আমি তোমাদের বলেই দিয়েছি, অর্থাৎ এটা তোমরা পেরেই যাবে। সেটা হচ্ছে ডি ইজ দ্য রাইট আনসার। সেটা হচ্ছে 11 বছরের পর, অর্থাৎ 11 থেকে 15 হচ্ছে আমাদের কি ফর্মাল অপারেশনাল স্টেজ বা যৌক্তিক সক্রিয়তার স্তর। 9 নম্বর প্রশ্ন, শিশু বিকাশের পিঁয়াজের তত্ত্বের ভিত্তি হলো, তাহলে এই যে আমাদের শিশুর বিকাশ, চাইল্ড ডেভেলপমেন্ট, সেখানে পিঁয়াজের যে তত্ত্বের মেন ভিত্তি সেটা কিসের ওপর? মনস্তাত্ত্বিক বিকাশ, নৈতিক বিকাশ, মনোসামাজিক বিকাশ, নাকি প্রজ্ঞার বিকাশ? তাহলে অবশ্যই আমরা সেটা সবাই জানি, সেটা হচ্ছে আনসার ডি, প্রজ্ঞার বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্ট। কগনিটিভ ডেভেলপমেন্ট, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 10 নম্বর প্রশ্ন কি বলেছে? 10 নম্বর প্রশ্ন বলেছে শিক্ষার্থীদের একটি সমস্যার সমাধানের জন্য সংগ্রাম করতে দেখার পর একজন শিক্ষক তাদের সাহায্য করতে কিছু ইঙ্গিত ও উদাহরণ দিলেন। লেভ ভাইগটস্কির তত্ত্বের মতে এটি কি? তাহলে এই যে একটা স্টুডেন্ট একটা সমস্যা ফেস করছে এবং সেখানে অ্যাজ এ টিচার তাকে হেল্প করতে একটা ক্লু দিচ্ছে বা এক্সাম্পল দিচ্ছে, এটা কিসের উদাহরণ হচ্ছে? 1, ধারাবাহিকতা, বিপরীতমুখিতা, ব্যাখ্যামূলক শিক্ষা, নাকি ভাড়া বন্ধন? তাহলে এখানে রাইট আনসার হচ্ছে অপশন ডি, ভাড়া বন্ধন বা স্ক্যাফোল্ডিং। রাইট, স্ক্যাফোল্ডিং মানে হচ্ছে ভাড়া বন্ধন। চলে যাচ্ছি 11 নম্বর প্রশ্নে। 11 নম্বর প্রশ্ন কি বলেছে? ভাইগটস্কির তত্ত্বের মূল কথা। তাহলে প্রত্যেকের তত্ত্বের তো একটা মূল কথা আছে। ভাইগটস্কির তত্ত্বের মূল কথা কী আছে? জ্ঞানমূলক বিষয়, বোধমূলক বিষয়, সামাজিক মিথস্ক্রিয়া, নাকি সাংস্কৃতিক বিষয়? তাহলে আমাদের ভাইগটস্কি মানেই হচ্ছে সেখানে সমাজ এবং সামাজিক বিষয় নিয়ে তিনি বলেছেন, এবং এখানে আমাদের অপশন যেখানে আছে সামাজিক মিথস্ক্রিয়া, তাহলে অবভিয়াসলি এখানে আনসার হচ্ছে আমাদের অপশন সি। এটাই হচ্ছে তার তত্ত্বের মূল কথা। চলে যাচ্ছি 12 নম্বর। 12 নম্বরে বলেছে ZPD কি, মানে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। তাহলে ZPD কি আমরা খুব ভালো করে আগের ক্লাসে জেনেছি, ZAD কি অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট জেনেছি, এবং ZBD মানে বিয়ন্ড ডেভেলপমেন্ট, এই তিনটেই কিন্তু খুব ভালো করে জেনেছি। এবার আমাদের প্রশ্ন করেছে ZPD কি। তাহলে অপশানগুলো পড়ব। যেখানে প্রথমের অপশান, যেখানে শিশুরা নিজেরাই স্বচ্ছন্দভাবে যে কোনো সমস্যার সমাধান করতে পারে, তাহলে এটা ZPD নয়, সেটা হচ্ছে ZAD, সেটা আমরা জেনেছিলাম আগের ক্লাসে। তাহলে প্রথমটা হয়ে গেলো ZAD, যেখানে কারো হেল্প লাগে না। বিটা কি আছে? যেখানে শিশুরা তাদের সমস্যা সমাধান করতে পারে, মানে স্বচ্ছন্দভাবে। প্রথমটা আর এটা ঘুরে ফিরে একই রকম দিয়েছে, তাহলে এই দুটো কাছাকাছি চলে গেল, তাহলে এটা ZPDর মধ্যে পড়ছে না। অপশান সি কি বলেছে? যেখানে শিশুরা দক্ষ কারো সাহায্য নিয়ে সমাধান করতে পারে, আর যেখানে শিশুরা একদমই সমস্যার সমাধান করতে পারে না। তাহলে সি হচ্ছে আমাদের ZPD। ZPDর জন্য আমাদের কি লাগে? একজন MKO লাগে, যার হেল্প আমাদের দরকার, মানে মোর নলেজেবল আদার্স, যে আমাদেরকে স্ক্যাফোল্ডিংয়ের মাধ্যমে হেল্প করবে এবং আমরা তখন ZPD লাইনে পৌঁছাতে পারবো। আর যেখানে শিশুরা একদমই সমস্যার সমাধান করতে পারে না, এই লাইনটাকে বলা হচ্ছে কি ZBD, মানে বিয়ন্ড ডেভেলপমেন্ট, জোন অফ বিয়ন্ড ডেভেলপমেন্ট। তাহলে এখানে প্রত্যেকটাই আমরা কিন্তু জেনে নিলাম। আরেকবার রিপিট হয়ে গেল যে ZPD কি, ZAD কি এবং ZBD কি। চলে যাচ্ছি 13 নম্বর প্রশ্নে। 13 নম্বর প্রশ্ন বলেছে কোন তাত্ত্বিক জ্ঞানমূলক বিকাশকে একটি কোলাবোরেটিভ প্রসেস হিসেবে জোর দিয়েছেন? জোর এখানে হবে, হ্যাঁ, তো জোর দিয়েছেন। তাহলে কোলাবোরেটিভ প্রসেস, এই টার্মসটা আমরা কার ব্যাখ্যার মাধ্যমে পেয়েছিলাম? সেটা হচ্ছেন আমাদের মনোবিদ লেভ ভাইগটস্কি বলেছেন, এবং তিনি শিক্ষাক্ষেত্রে আর কি কথা বলেছিলেন কোলাবোরেটিভ প্রসেস বা প্রজেক্টস ছাড়া? সেটা হচ্ছে রেসিপ্রোকাল টিচিং, অ্যাসোসিয়েটিভ লার্নিং, কোঅপারেটিভ লার্নিং এবং পিয়ার লার্নিং, এই ওয়ার্ডগুলো কিন্তু তিনি বলেছিলেন। তাহলে আমাদের এটা কি বলছেন? কোন তাত্ত্বিক জ্ঞানমূলক বিকাশকে একটি কোলাবোরেটিভ প্রসেস হিসেবে জোর দিয়েছেন? সেটা হচ্ছেন লেভ ভাইগটস্কি। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। চলে যাচ্ছি পরের প্রশ্নে 14 নম্বর। সেটা হচ্ছে ভাষা হলো মিথস্ক্রিয়ার প্রাথমিক টুল। তাহলে প্রাথমিক টুল হিসেবে ভাষাকে মিথস্ক্রিয়ার প্রাথমিক টুল হিসেবে কে বলেছিলেন? সেটা হচ্ছে আমাদের ভাইগটস্কি। অপশন এ ইজ দ্য রাইট আনসার। 15 নম্বর প্রশ্ন, পিঁয়াজের মধ্যে নির্দিষ্ট মনস্তাত্ত্বিক কাঠামো, অভিজ্ঞতার অনুভূতি তৈরি করার সংগঠিত উপায়, এটাকে কি বলেছেন? ছবি, মানচিত্র, মানসিক সরঞ্জাম, নাকি স্কিমা? অবশ্যই এটার অর্থ হচ্ছে পকেট অফ
ইনফরমেশন, অর্থাৎ আমাদের অপশান ডি, দ্যাট ইজ স্কিমা। চলে যাচ্ছি 16 নম্বর প্রশ্ন। শিশুদের মধ্যে বস্তুর স্থায়িত্ব বিকাশ বুঝতে সাহায্য করেছেন কে? হল, এরিকসন, স্পিয়ারম্যান নাকি পিয়াজে? তাহলে বস্তুর স্থায়িত্ব মানে অবজেক্ট পার্মানেন্স, এই কথাটা কিন্তু বলেছেন আমাদের মনোবিদ পিয়াজে। তাহলে এখানে রাইট আনসার হচ্ছে অপশান ডি। 17 নম্বর প্রশ্ন। জড় বস্তুকে জীবন্ত গুণাবলী প্রদানকারী প্রকৃতিকে পিয়াজে কি নাম দিয়েছিলেন? কল্পনা, কেন্দ্রীকরণ, আত্মীকরণ নাকি সর্বপ্রাণবাদ? তাহলে আমাদের এটার আনসার হচ্ছে অপশান ডি, দ্যাট ইজ সর্বপ্রাণবাদ বা অ্যানিমিজম, রাইট। চলে যাচ্ছি 18 নম্বর প্রশ্নে। সমাজ নির্মিতিবাদী তাত্ত্বিকগণ শিশুকে বিবেচনা করেন কি হিসেবে? সমাজ নির্মিতিবাদী, ঠিক আছে, এই কথাটা কিন্তু ভালো করে দেখো। তাহলে নির্মিতিবাদ কি সেটা যারা যারা জানো তারা এটা আনসার দেখেই বলে দিতে পারবে। তাও আমি অপশানগুলো বলছি। এক হচ্ছে একটি ফাঁকা স্লেট হিসেবে, যেটা কখনোই নয়। জ্ঞানের নিষ্ক্রিয় প্রাপক হিসেবে, একদমই না, নিষ্ক্রিয় আছে। এরকম অপশান যখনই দেখবে যেগুলো নেগেটিভে যাচ্ছে সেগুলো বাদ দিয়ে দেবে, কারণ এগুলো কিন্তু আমাদের নির্মিতিবাদীরা কখনোই সাপোর্ট করেনি। তারপরে সিটা কি আছে? ক্ষুদ্র প্রাপ্তবয়স্ক হিসেবে নাকি জ্ঞান সৃষ্টি করতে পারে এমন সক্রিয় প্রাণী হিসেবে? তাহলে অবশ্যই সক্রিয় যেখানে আছে, সক্রিয় কথাটা, কারণ নির্মিতিবাদ মানে বলছে বাচ্চারা সক্রিয়ভাবে নিজেই নিজের জ্ঞান নির্মাণ করবে। তাহলে এখানে আনসারটা হচ্ছে কি 18, সেটা হচ্ছে অপশান ডি, সেটা হচ্ছে জ্ঞান সৃষ্টি করতে পারে এমন সক্রিয় প্রাণী হিসেবে। 19 প্রশ্নটা কি আছে? নতুন জ্ঞান তৈরি হয় শিশুর নিজের জানা ও সাহায্য পেলে যতটা সে জানতে সক্ষম তার মধ্যের একটি অঞ্চলে। এই কথাটা কে বলেছেন? অর্থাৎ এটার মানে হচ্ছে এটা জেডপিটি লাইন নিয়ে কথা বলেছেন, তাহলে এই কথাটা কে বলেছেন? জেডপিটি লাইন মানে হচ্ছে আমাদের লেভ ভাইগটস্কি। আর লেভ ভাইগটস্কির আমি আগের দিন তোমাদের ক্লাসে বলে দিয়েছিলাম যে লেভ ভাইগটস্কির পুরো নামটা কি। লেভ ভাইগটস্কির পুরো নাম হচ্ছে লেভ সেমিওনোভিচ ভাইগটস্কি। ওকে, চলে যাচ্ছি 20 নম্বর প্রশ্নে। 20 নম্বর প্রশ্নটা কি বলেছে? ভাইগটস্কির মতে জ্ঞান বা প্রজ্ঞার জন্ম হয় কখন? বাহ্যিক উপাদানের সঙ্গে প্রতিক্রিয়ার ফলে, অভ্যন্তরীণ উপাদানের সঙ্গে প্রতিক্রিয়ার ফলে, বাহ্যিক ও অভ্যন্তরীণ উপাদানের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলে, আর ডি হচ্ছে ওপরের সবগুলো। তাহলে এখানে আমরা আনসার পেয়ে গেছি, সেটা হচ্ছে বাহ্যিক এবং অভ্যন্তরীণ উপাদানের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলে। তাহলে অপশান সি ইজ দ্য রাইট আনসার। চলে যাচ্ছি 21 নম্বর প্রশ্নে। বি টাইপ ব্যক্তিদের নৈতিকতা নিয়ন্ত্রিত হয় কিসের মাধ্যমে? আইনের দ্বারা, নিয়মের দ্বারা, আবেগের দ্বারা নাকি বিবেকের দ্বারা? তাহলে আমরা যখন কোহলবার্গ পড়েছিলাম সেখানে কিন্তু আমরা এ টাইপ এবং বি টাইপ এই দুটো টাইপের কিন্তু মানুষের ব্যাপারে জেনেছিলাম, ব্যক্তিদের সম্বন্ধে জেনেছিলাম, যেখানে এ টাইপ কিসের উপর কন্ট্রোল থাকে, তাদের নৈতিকতা কী দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেটা হচ্ছে কর্তৃত্ব এবং নিয়ম দ্বারা, এবং আরও বেশি যে জিনিসটা আছে সেটা হচ্ছে আবেগ দ্বারা। এটা হচ্ছে এ টাইপ ব্যক্তিদের জন্য। আর বি টাইপরা কী ছিল? তারা আদর্শ এবং উন্নত বিবেকের দ্বারা কিন্তু নিজেদের নৈতিকতাকে নিয়ন্ত্রিত করতো। তাহলে এখানে আমাদের বি টাইপ ব্যক্তিদের ব্যাপারে জিজ্ঞাসা করেছেন, তাহলে এখানে অপশান হচ্ছে ডি, বিবেকের দ্বারা, এটাই হচ্ছে রাইট আনসার। আমি একবার করে তাও তোমাদেরকে জাস্ট আলোচনা করে দিচ্ছি। চলে যাচ্ছে 22 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে কোনটি পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশ তত্ত্বের সঙ্গে যুক্ত নয়। বারবার বলছি এরকম প্রশ্ন কিন্তু ম্যাক্সিমাম থাকে, কোনটা নয়, কোনটা এটা প্রাসঙ্গিক নয়, কোনটা যুক্ত নয়, বা কোন বক্তব্যটা সঠিক নয়, এগুলো কিন্তু আমাদের ম্যাক্সিমাম টাইমে পরীক্ষার টাইমে ভুল হয়ে যায়। তাই এই জিনিসটা কিন্তু সবাই একটু খেয়াল রাখবে। তাহলে কোনটা বলেছে জ্ঞানমূলক বিকাশ তত্ত্বের সঙ্গে যুক্ত নয়? অ্যাসিমিলেশন, অ্যাসোসিয়েশন, অ্যাকোমোডেশন নাকি স্কিমা? তাহলে কোনগুলো যুক্ত সেগুলো আগে দেখে নিই। অ্যাসিমিলেশন যুক্ত, অ্যাকোমোডেশন যুক্ত, স্কিমা যুক্ত, অ্যাসোসিয়েশন বলে কিছু নেই। তাহলে অ্যাসোসিয়েশন যুক্ত নয়, এখানে আনসার হচ্ছে আমাদের বি, রাইট। চলে যাচ্ছি 23 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে স্কিমা কি, তাই তো? স্কিমা কি? এক হচ্ছে বিভাজনের প্রক্রিয়া, শিখন কৌশল, প্রতিরক্ষামূলক কৌশল নাকি দীর্ঘমেয়াদী স্মৃতিতে সঞ্চিত তথ্যসমূহের সংগঠিত ভাণ্ডার? তাহলে এটার কোনো দিকে তাকানোর দরকার নেই, অপশান ডি ইজ দ্য রাইট আনসার। আর স্কিমার একটা শর্টকাট আমি বলেইছিলাম, স্কিমা মানে হচ্ছে পকেট অফ ইনফরমেশন। ওকে, চলে যাচ্ছে 24 নম্বর প্রশ্ন।
তাহলে দেখতে পাচ্ছ প্রত্যেকটা যারা প্রত্যেকটা ক্লাস করেছো তাদের কাছে এই প্রশ্নগুলো খুবই ইজি, এবং এগুলো হচ্ছে বাছাই করা প্রশ্ন। বাকি সমস্ত প্রশ্ন তোমরা প্রত্যেকে যে বই করো বা প্র্যাকটিস সেট যেটা আছে সেগুলোতে তো তোমরা আনসার দিতেই পারবে। আর এগুলো হচ্ছে সিটেট থেকে যেগুলো আমি বাংলাতে ট্রান্সলেট করে তোমাদের জন্য সুবিধা করেছি। কিছু কিছু প্রশ্ন সিটেটের বই থেকে ট্রান্সলেট করেছি। এগুলো তোমরা যদি প্র্যাকটিস করে নাও, এই কয়েকটা প্র্যাকটিস করলেই মোটামুটি কিন্তু এই চ্যাপ্টার থেকে মানে আমাদের ভাইগটস্কি, কোহলবার্গ এবং পেঁয়াজে থেকে কিন্তু তোমাদের কোনোরকম কোনো প্রশ্নে আটকাবে না পরীক্ষা হলে। চলে যাচ্ছি 24 নম্বর প্রশ্নে। সেটা হচ্ছে কোহলবার্গের মতে ন্যায় অন্যায় বিচার সম্পর্কে চিন্তন প্রক্রিয়াকে কি বলে? কোহলবার্গ কি বলেছেন যখন ন্যায় অন্যায়ের যে আমাদের দ্বন্দ্ব হয়, একটা দ্বন্দ্ব হয়, সেটাকে কি বলেছে? সেটাকে বলছে নৈতিক দ্বন্দ্ব। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। তাও আমি অন্যান্য প্রশ্ন মানে অপশনগুলো পড়ে দিচ্ছি। সেটা হচ্ছে এক হচ্ছে নৈতিক সহযোগিতা, নৈতিক যুক্তি, নৈতিক বাস্তবতা এবং নৈতিক দ্বন্দ্ব। তাহলে যে কোহলবার্গ যখনই আসছে মানে নৈতিকতা এবং ন্যায় অন্যায়ের বিচার মানে হচ্ছে নৈতিক দ্বন্দ্ব। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। চলে যাচ্ছে 25 নম্বর প্রশ্নে। সেটা হচ্ছে পেঁয়াজের জ্ঞানমূলক শিখন তত্ত্বে জ্ঞানমূলক সংগঠনের সংশোধন প্রক্রিয়াকে কি বলা হয়? ভালো করে দেখো, পেঁয়াজের জ্ঞানমূলক শিখন তত্ত্বে বলেছে জ্ঞানমূলক সংগঠনের সংশোধন করা হচ্ছে। তাহলে এই প্রক্রিয়াকে কি বলা হয়? তাহলে যখনই বলেছিলাম যে পূর্বের জ্ঞানকে পরিবর্তন করা হয়, চেঞ্জ করা হয় বা মডিফাই করা হয়, এবং এইভাবে যখন আমরা অ্যাড করি স্কিমার মধ্যে, সেটাকে বলা হয় আমাদের সহযোজন। তাহলে এখানে অপশান কি আছে? ডি এ আছে সহযোজন। তাহলে এটার আনসার হচ্ছে অপশান ডি, সেটা হচ্ছে সহযোজন। আর যেটা আমাদের আত্মীকরণ বা অ্যাসিমিলেশন মানে হচ্ছে যখন পূর্বের জ্ঞান বা স্কিমা আমরা কোনো রকম চেঞ্জ করছি না, অপরিবর্তন করেই কিন্তু নতুন তথ্য আমরা অ্যাড করছি, সেটাকে বলছে আত্মীকরণ। আশা করি এখানে তোমাদের কনফিউশন হবে না কোনটাকে বলে আত্মীকরণ আর কোনটাকে বলে সহযোজন, মানে অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশন। তাহলে আমাদের জানতে চেয়েছে এখানে অ্যাকোমোডেশনের ব্যাপারে। দেখো মডিফাই করছে, সংগঠনকে কী করছে? সংশোধন করা হচ্ছে। তাহলে এখানে অপশান হচ্ছে আমাদের ডি। চলে যাচ্ছি 26 নম্বর প্রশ্নে। সেটা হচ্ছে পেঁয়াজের মতে বিকাশের প্রথম স্তর মানে জন্ম থেকে 2 বছর বা 24 মাস, এই টাইমটা কি বলেছে? শিশুরা সবথেকে ভালো শেখে কি? শব্দকে অনুধাবন করে, বিমূর্ত চিন্তনের মাধ্যমে, ভাষা বিকাশের মাধ্যমে, নাকি ইন্দ্রিয় ব্যবহারের মাধ্যমে? অর্থাৎ প্রথম মানে 0 to 2 এটা হচ্ছে আমাদের সেন্সারি মোটর স্টেজ, এবং এই সেন্সটা আমরা কিসের মাধ্যমে পাচ্ছি? সেই সেন্সটা আমরা পাচ্ছি আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার, সেটা হচ্ছে ইন্দ্রিয় ব্যবহারের মাধ্যমে। 26-এর আনসার হচ্ছে ডি। চলে যাচ্ছি 27 নম্বর প্রশ্ন। সামাজিকীকরণের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাল বা সময়কালটা কখন চেয়েছে? সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ কালটা কোনটা? বয়ঃসন্ধি, প্রাক শৈশব, প্রাপ্তবয়স্ক, নাকি সারা জীবনব্যাপী? তাহলে সামাজিকীকরণের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাল কিন্তু আমাদের বয়ঃসন্ধিকাল, মানে অপশন এ ইজ দ্য রাইট আনসার। চলে যাচ্ছি 28 নম্বর প্রশ্নে। বৌদ্ধিক বিকাশের সঙ্গে নৈতিক বিকাশের সম্পর্কের উপর যে মনোবিজ্ঞানীরা গবেষণা করেন তার মধ্যে উল্লেখযোগ্য, আচ্ছা এখানে স্টার দিয়েছি কারণ এই আনসারটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এবং একটা জিনিস পেঁয়াজের সময় আমি বলতে ভুলে গেছিলাম, সেটা আজকে আলোচনা করে নেব। সেটা হচ্ছে বৈদিক বিকাশের সঙ্গে নৈতিক বিকাশের সম্পর্কের উপর আলোচনা করেছেন, সেটা হচ্ছে আমাদের পেঁয়াজে এবং কোহলবার্গ। তো কোহলবার্গের নৈতিক বিকাশ তো আমরা সবাই জেনেছি। পেঁয়াজের যেটা আছে নৈতিক বিকাশের উপর তিনি যে স্টেজ ভাগ করেছিলেন 4টে, সেই বিষয়টা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করে নেব। তো পেঁয়াজে কিন্তু নৈতিক বিকাশের তত্ত্বকে 4টে ভাগে ভাগ করেছিলেন, এবং তার মতে নৈতিক বিকাশ সম্পর্কীয় তত্ত্ব 4টি পর্যায়ে মানে তিনি কথা বলেছেন, 4টি পর্যায়ের কথা তিনি বলেছিলেন। একটা হচ্ছে অ্যানোমি, ঠিক আছে, প্রথমটা হচ্ছে অ্যানোমি, তারপরেটা হচ্ছে হেটেরোনমি অথরিটি, তারপরেটা হচ্ছে হেটেরোনমি রেসিপ্রোসিটি, এবং তারপরের লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে অটোনমি। তাহলে এই 4টে পর্যায়ের কথা তিনি বলেছিলেন। প্রথমটা ছিল 0 থেকে 5, তারপরেরটা হচ্ছে 5 থেকে 9, তারপরেরটা হচ্ছে 9 থেকে 13, এবং লাস্ট যে স্টেজ সেটা হচ্ছে 13 থেকে 18। এই 4টে পর্যায়ের কথা তিনি বলেছিলেন। তিনি বলেছিলেন এই বয়সে শিশুদের আচরণ নৈতিক মান অনুযায়ী নিয়ন্ত্রিত হয় না। সেটা কিসের উপর নিয়ন্ত্রিত হয়? প্রধানত সেটা হচ্ছে আনন্দ এবং ব্যথার মাধ্যমে হয়। সেকেন্ড যেটা বলেছিলেন, ঠিক আছে, হেটেরোনমি অথরিটি 5 থেকে 9 বছর বয়স, সেটা বলেছিলেন শাস্তি এবং পুরস্কারের মাধ্যমে, যেটা আমাদের কোহলবার্গের সাথে অনেকটাই মিল আছে। তারপরে বলেছিল হেটেরোনমি রেসিপ্রোসিটি, যেটা হচ্ছে 9 থেকে 13 বছর বয়স, এবং এই স্তরে নৈতিক আচরণ যেটা আছে সেটা কি বলেছিল? দলকে প্রায়োরিটি ফার্স্ট দেওয়া হয়, মানে সহমতের দ্বারা কিন্তু যে কোনো জিনিস তারা নির্ধারণ করবে। আর লাস্ট যেটা আছে অটোনমি 13 থেকে 18 বছর বয়স, সেটাতে বলেছিলেন যে এই স্তরে কি করবে? যুক্তি, ন্যায় বিচার এবং ব্যক্তিগণ মানে একে অপরের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কিন্তু তাদের নৈতিক আচরণ
সম্পূর্ণ নির্ভর করবে। তো এই 4টি পর্যায়ের কথা কিন্তু তিনি বলেছিলেন। যাই হোক, এটা এখানে একটু আলোচনা করে দিলাম, কারণ আমরা যেদিন অলরেডি পেঁয়াজের চ্যাপ্টারটা অনেক বড় হয়ে গেছিলো, 1 ঘন্টা ক্রস হয়ে গেছিলো, সেদিন এই নৈতিক এই 4টে পর্যায়ের কথা সেদিন বলা হয়নি, তো আজকে তোমাদেরকে বলে দিলাম। তাহলে বৌদ্ধিক বিকাশের সঙ্গে নৈতিক বিকাশের যে সম্পর্ক, সেটা নিয়ে কাজ করেছেন আমাদের পেঁয়াজে এবং কোহলবার্গ। ওকে, চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। ভাইগটস্কির জেডপিটির ধারণাটা কী? শিক্ষার্থীর শিখনের ক্ষমতা ব্যক্ত করছে, শিক্ষার্থীর শিখনের অসম্পূর্ণতাকে ব্যক্ত করছে, শিক্ষার্থীর শিখনের উপর অন্যান্যদের ভূমিকা কথা ব্যক্ত করছে। তাহলে জেডপিটি ধারণাটা কী করছে? এখানে অবশ্যই হচ্ছে অপশন সি, সেটা হচ্ছে শিক্ষার্থীর শিখনের উপর অন্যান্যদের ভূমিকার কথা ব্যক্ত করে। কারণ জেডপিটি লাইনে পৌঁছাতে গেলে আমাদের এমকেওর সাহায্য নিতে হয়, যিনি কিনা স্ক্যাফোল্ডিংয়ের মাধ্যমে ছাত্রদের বা শিক্ষার্থীদেরকে হেল্প করে জেডপিটি লাইনে পৌঁছাতে। তাহলে এখানে অপশন হচ্ছে সি, রাইট আনসার। 30 নম্বর প্রশ্ন, পিয়াজেকে কোন ধরনের নির্মিতিবাদের অন্তর্ভুক্ত করা হয়? তিনি ছিলেন র্যাডিক্যাল কনস্ট্রাকটিভিস্ট। তাহলে র্যাডিক্যাল কনস্ট্রাকটিভিস্ট হিসেবে তিনি এইখানে যে অপশানগুলো আছে, মৌলিক, সমাজ নির্ভর, ট্রাইভিয়াল নাকি ব্যক্তি নির্ভর, এখানে পেঁয়াজকে কোন ধরনের নির্মিতিবাদের অন্তর্ভুক্ত করা হয়? সেটা হচ্ছে অবশ্যই ব্যক্তি নির্ভর, কারণ তিনি কিন্তু হেরিডিটির উপর অনেক বেশি জোর দিয়েছিলেন, যেখানে আমাদের ভাইগটস্কি বলেছিলেন সমাজের উপর বা সংস্কৃতির ওপর। ওকে, মানে পরিবেশের ওপর। 31 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে কোহলবার্গের মতে নৈতিক বিকাশের জন্য সঠিক নয় কোনটা? জ্ঞানমূলক দ্বন্দ্ব উপস্থাপন করা, প্রজ্ঞামূলক বিকাশের প্রতি সচেতন হওয়া, যুক্তি ও চিন্তনকে সক্রিয় করা নাকি প্রক্ষোভমূলক বিকাশের প্রতি সচেতন হওয়া। তাহলে বিকাশের জন্য সঠিক নয় বলেছে, তাহলে সঠিক কোনগুলো? অবশ্যই জ্ঞানমূলক দ্বন্দ্ব, প্রজ্ঞামূলক বিকাশের প্রতি সচেতন, কারণ প্রজ্ঞার ইম্পর্টেন্সই না থাকলে জ্ঞানমূলক দ্বন্দ্ব আসবে না। যুক্তি এবং চিন্তনকে তিনি সক্রিয় করতে বলেছেন, তাহলে প্রক্ষোভমূলক মানে ইমোশনাল যে বিকাশ আছে, ডেভেলপমেন্ট, তার প্রতি সচেতন হওয়া নিয়ে কিন্তু তিনি কোনো কথা বলেননি। তাহলে এখানে সঠিক নয় হচ্ছে আমাদের অপশন ডি। এবং আমাদের লাস্ট প্রশ্ন আজকে, সেটা হচ্ছে নির্মিতিবাদের সঙ্গে সাদৃশ্য কিসের দেখা যায়? অপশান হচ্ছে আচরণবাদের সাদৃশ্য দেখা যায়, সমগ্রতাবাদের সাদৃশ্য দেখা যায়, বস্তুবাদের সাদৃশ্য দেখা যায় নাকি জ্ঞানমূলক বাদের যথেষ্ট সাদৃশ্য দেখা যায়? অবশ্যই অপশান ডি, মানে জ্ঞানমূলক বাদের সঙ্গে যথেষ্ট সাদৃশ্য দেখা যায় আমাদের নির্মিতিবাদের। তাই এখানে অপশান হচ্ছে রাইট, সেটা হচ্ছে ডি। তো এই ছিল আমাদের আজকে প্রশ্ন। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট নিয়ে। ততক্ষণ যারা এখনও পর্যন্ত আগের ক্লাসগুলো দেখোনি, অবশ্যই মনে করে দেখে নিও, এতে তোমাদেরই সুবিধা হবে। আর চ্যানেলে এখনও যুক্ত না হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দিও, যাতে একটাও ভিডিও তোমরা মিস না করো। আর এখানে আমাদের কিন্তু সিডিপি ছাড়াও অন্যান্য এক্সামের বিভিন্ন বিষয়ভিত্তিক ভিডিও পেয়ে যাবে, তাই সঙ্গে থেকেও আর নিজেদের প্রিপারেশন চালিয়ে যেও। সো টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।